বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমি 3.1-এর যখন শুরু হয়, অষ্টম শ্রেণীর 3 অধ্যায়ের অঙ্ক যখন শুরু হয়, তখন আমি একটি প্রশ্ন দিয়েছিলাম যে একটি ত্রিভুজের ভূমি 50 মিটার এবং উচ্চতা 4 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি বর্গের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান হলে বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমার দৈর্ঘ্য। একটি সামান্তরিকের উচ্চতা এবং ত্রিভুজটির ভূমি সামান্তরিকটি ভূমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? এই প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা এখন খাতা কলম রেডি করে নিবে, আমি প্রশ্নটি সমাধান করব, তোমরা তোমাদের খাতার সাথে মিল করে নিবে এবং যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তোমরা সেখানে কারেকশন করে নিবে। তো অঙ্কটি শুরু করা যাক। দেওয়া ছিল কি ক নাম্বার প্রশ্ন, প্রশ্ন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান। এখন আমি যদি প্রশ্ন ধরি তোমাদেরকে যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি, তোমরা এই সূত্রটা অবশ্যই আমার মনে হয় বলতে পারবে। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখলাম ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি লিখব? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি দেওয়া ছিল কত? 50 মিটার, উচ্চতা কত দেওয়া ছিল? 4 মিটার। তাহলে 4 মিটার এবং 50 মিটার দেওয়া ছিল। তাহলে আমি 2 ক্যান্সেল 25, তাহলে 4 25 কত হয়? 100 বর্গ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হলো? 100 বর্গ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে 100 বর্গ মিটার। তো যাদের হয়েছে তাদের জন্য একটা হাততালি। আচ্ছা, সূত্রের ব্যবহার আর কি প্রয়োগ যারা পারো তারা অবশ্যই অঙ্কটি করতে পারবে। এখন আমি খ নম্বর অঙ্কে যাব। খ নম্বর অঙ্কে লেখা ছিল কি যে একটি বর্গের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান। তাহলে খ নম্বর প্রশ্নের শর্ত দেওয়া আছে কি যে বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি? ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে বা বর্গের ক্ষেত্রফল সমান কি হয়? বর্গের ক্ষেত্রফল সমান কি হয়? ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 100 বর্গ মিটার। তাহলে বর্গের এক বাহু সমান, এক বাহুর দৈর্ঘ্য লিখি, এক বাহুর দৈর্ঘ্য সমান কি? তোমরা জানো যে বর্গের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু স্কয়ার। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হয়? রুট ওভার ক্ষেত্রফল। তাহলে অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এখন এখানে লেখা আছে বর্গের পরিসীমা নির্ণয় করো। এখন আমি বর্গের যদি পরিসীমা নির্ণয় করতে যাই, তাহলে বর্গের পরিসীমা সমান আরেকটা সূত্র এসেছে। তোমরা কে কে বলতে পারবে বর্গের পরিসীমা সমান কি? বর্গের পরিসীমা সমান কি তোমরা কে বলতে পারবে? তাহলে কি বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমা সমান সমান কি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এগুলো সূত্র সবসময় মুখস্থ না ঠুটস্থ থাকতে হবে। যেমন হাট্টিমা টিম টিম তারা
এমনি পারা যায়, ঠিক বর্গের পরিসীমা সমান এইভাবে বের করতে হবে 40 মিটার। 1 নম্বর প্রশ্ন লেখা ছিল বর্গের পরিসীমা সমান কি 40 মিটার। আসলে এত সহজ অঙ্ক কেন দিলাম বা কেন করাচ্ছি, সবাই পারার কথা, কিন্তু দিলাম যে যাতে তোমরা এই অঙ্কগুলোর আস্তে আস্তে একটা ভাব সৃষ্টি হয়। আমি যখন 3 পয়েন্টে সকল অঙ্ক শেষ করবো তখন অত্যন্ত কঠিন অঙ্ক দিব, যেগুলাতে তোমরা সলভ করতে পারলে আমি আশা করবো যে জিএসসি পরীক্ষাতে একটি অঙ্ক তোমাদের এই অধ্যায়ের হয়তো বাদবে না। তো আমরা গ নম্বর অঙ্কে যাব। প্রথম নিলাম কি বর্গের ক্ষেত্রফল সমান ত্রিভুজটির ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফল 100, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি হয় ক্ষেত্রফলের উপর রুট ওভার হয়, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত 100 এর উপর রুট করলে 10 হয়। বর্গের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই 440 মিটার হলো। ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রফল 100, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি হয় ক্ষেত্রফলের উপর রুট ওভার হয়, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত 100 এর উপর রুট করলে 10 হয়। বর্গের পরিসীমা সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই 440। গ নম্বর অঙ্ক সামান্তরিকের উচ্চতা সমান কি বর্গের পরিসীমা ওখানে দেওয়া আছে, তাহলে কি হয় এটা 40 মিটার। তারপরে দেওয়া আছে ত্রিভুজটির ভূমি সামান্তরিকের কি ত্রিভুজটির ভূমি সামান্তরিকেরও ভূমি, তাহলে সামান্তরিকের ভূমি সামান্তরিকটির ভূমি সমান কি হবে সামান্তরিকের ভূমি কি ত্রিভুজটির ভূমি, তাহলে ত্রিভুজটির ভূমি, তাহলে প্রশ্নে ত্রিভুজটির ভূমি দেওয়া ছিল কত 50 মিটার। অঙ্কে চাওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি। এখন সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি তোমরা কি বলতে পারবে? এখন ফটফট করে ছটাছট করে মুখস্থ করতে হবে, যেহেতু দূর থেকে বলে আমি তো শুনতে পাচ্ছি না। যাই হোক, অনেকেই পারছো হয়তো, আর যারা পারোনি তারা এই সূত্রগুলো মুখস্থ করে নিবে, কারণ এর পরবর্তী অঙ্কে অনেক সমস্যা হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে সামান্তরিকের উচ্চতা 40, ভূমি 50, তাহলে 50 মিটার গুণ 40 মিটার, তাহলে কি হয় 2000 বর্গ মিটার। উত্তর 2000 বর্গ মিটার। আসলে এই অঙ্কটা দেওয়া ছিল খুবই ছোট, খুবই সহজ, বাট একটু সূত্রের প্যাঁচ দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। তো এইভাবে যারা প্রশ্ন পড়ে সৃজনশীল অঙ্ক করতে পারবে তাদের কাছে অঙ্ক সাবজেক্ট অত্যন্ত সহজ হবে এবং যে কোনো অঙ্কই সলভ করার মতো ক্ষমতা তৈরি হয়ে যাবে। আসলে অঙ্ক করতে হলে কিছু সূত্র জানতে হবে এবং অঙ্ক করার মতো হিসাব করার মতো শক্তি থাকতে হবে, আর মনের ভিতরে একটা আকর্ষণ থাকতে হবে, একটা ভাব তৈরি করতে হবে যাতে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো। আর একটা বিষয়, যে বিষয় নিয়ে চিন্তা করে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি তার মাথার ভিতরে সেটা সুন্দরভাবে প্রবেশ করে দেন। তো তোমরা অঙ্ক বুঝতেছি না কেন, যে কোনো ফ্রি টাইমে, হাঁটার সময়, চলার সময়, উঠা বসার সময়, যে কোনো রেস্ট টাইমে দেখা যাচ্ছে যে এটাই নিয়ে চিন্তা করতে থাকলে মাথার ভিতরে একটা না একটা বুদ্ধি এসে যাবে এবং এটা মাথার ভিতরে স্থায়ী হয়ে যাবে। আর অঙ্ক বিষয়গুলো ডিপেন্ড করে বারবার চর্চার মধ্যে দিয়ে এবং সূত্র জানার মধ্যে দিয়ে। তো যাক, আমি 3 পয়েন্টের এখন বাকি অঙ্কগুলো শুরু করে দিই। আর আমার গত দিনে যে প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের সমাধান করে দিলাম। আমার মনে হয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে আমি আমার যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি, এগুলাতে তোমরা মেসেজ করলে, SMS করলে আমি মোটামুটি আবার ভালো করে এইগুলো যেখানে ত্রুটি থাকতেছে এগুলো আবার আমি বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ। শুরু করা যাক 3টে বাকি অঙ্কগুলো। আকৃতি জমির ক্ষেত্রে কি হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল।
আমরা কেন সূত্র ঘুরিয়ে লিখলাম? এখানে লেখা আছে উচ্চতা নির্ণয় করো, যার কারণে আমি উচ্চতাকে সমানের বামের অংশ আগে লিখলাম আর ডানের অংশ পরে দিলাম। অর্থাৎ x সমান যদি y হয়, y সমান x, ঠিক এই সূত্র হাফ গুণ ভূমির উচ্চতা, ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমির উচ্চতা, হাফ গুণ ভূমির উচ্চতা সমান ক্ষেত্রফল। ঠিক সেই নিয়মে লিখলাম। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। আচ্ছা, ভূমি 22 মিটার, উচ্চতা বের করতে হবে 264 বর্গ মিটার। হাফ ক্যান্সেল 11 হয়, তাহলে 11 মিটার গুণ উচ্চতা সমান 264 বর্গ মিটার, বা উচ্চতা সমান 264 ডিভাইডেড বাই 11। 11 এবারে এটা ছিল বর্গ মিটার আর এটা ছিল কি মিটার। আসলে বর্গ মিটার মানে কি, এটাকে যদি ভেঙে দিই তাহলে লিখবো মিটার মিটার। সুন্দর হিসাব মিটার মিটার, তাহলে মিটার মিটার ক্যান্সেল, 11 এর ভিতরে যায় 2 4 24 বার। অতএব উচ্চতা সমান 24 মিটার। এককও মিলে যায়। এখন একটু বিষয় আরেকবার বলি, যে অঙ্কটা লেখা আছে ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ আকৃতি যখন যাব তখন আমি ত্রিভুজের সূত্রটি অবশ্যই মুখস্থ রাখবো, যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি, ভূমির মান 22 দেওয়া আছে, উচ্চতার মান বের করতে হবে, ক্ষেত্রফল 264 বর্গ মিটার দেওয়া আছে। আমি 2 দিয়ে 22 কে ভাগ দিলে হয় 11, 11 কে 11 মিটার গুণ উচ্চতা 264 বর্গ মিটার। উচ্চতা সমান কি 11, এই পাশে গুণ, এই পাশে যাওয়া হয় ভাগ। এখন বর্গ মিটার মানে কি মিটার গুণ মিটার হয়, 1 মিটার 1 মিটার ক্যান্সেল, 11 যাচ্ছে 264 ভিতরে 24 বার, তাহলে উচ্চতা বের হলো কত? 24 মিটার। এবারে 17 নম্বর অঙ্ক লেখা আছে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার, প্রস্থ 2.4 মিটার হলে দৈর্ঘ্য কত? আরেকটি জানার বিষয় আছে যে 1000 লিটার পানির আয়তন 1 ঘনমিটার। 1 ঘনমিটার এটা একটি সূত্র। যেহেতু আমার লিটারের হিসাব দেওয়া আছে, তাহলে আমি লিখব যে 1000 লিটার পানির আয়তন 1 ঘনমিটার। 1 লিটার পানি আয়তন সমান 1000 ঘনমিটার। অতএব আমাদের দেওয়া আছে কত? 19,200 লিটার। 1 গুণ 19,200 ডিভাইডেড বাই 1000। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 192 কে ভাগ দিলে 19.2 ঘন মিটার। আসলে এটা কি হলো? চৌবাচ্চার আয়তন, কারণ পানি যখন থাকবে তখন চতুর্দিক ঘিরে নিয়ে থাকে, তাহলে এটা হয় কি পানির আয়তন। তাহলে চৌবাচ্চার আয়তনটাই পানির আয়তন। চৌবাচ্চার আয়তন সমান এত ঘন মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার ক্ষেত্রে সূত্র কি? আয়তাকার ঘনবস্তু। একটি সূত্র আছে যে আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণ
প্রস্থ গুণ উচ্চতা। তাহলে লিখতে পারি যে চৌবাচ্চার অতীত চৌবাচ্চার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন। তাহলে তো যদি হয় বা গভীরতা উচ্চতার গভীরতা একই জিনিস। আমি যদি একটা কূপ উপর থেকে তাকাই তাহলে এটা হবে গভীরতা, আর কূপের যদি নিচ থেকে উপর দিকে তাকাই তাহলে এটা হবে উচ্চতা। সুতরাং উচ্চতা আর গভীরতার ভিতরে কোনো পার্থক্য নেই, একই বোঝায়, শুধুমাত্র উপর থেকে তাকানো আর নিচ থেকে তাকানো। নিচ থেকে উপর দিকে তাকালে উচ্চতা দেখে মনে হবে, উপর থেকে নিচ দিকে তাকালে তার রূপ ধারণ করবে গভীরতা। তাহলে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার, উচ্চতা দেওয়া আছে কত 2.56 মিটার, আয়তন কত 19.2 ঘন মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ 2.5 আর 2.56, 2.5 গুণ 2.56 6.4 মিটার, মিটার মানে বর্গ মিটার, সমান 19.3 ঘন মিটার। তাহলে দুইটা মিটারে হয় বর্গ মিটার। এবার দৈর্ঘ্য সমান কি আসে, দৈর্ঘ্য সমান 19.2 ঘন মিটার ডিভাইডেড বাই 6.4 বর্গ মিটার। ঘন মিটার হয়েছে কয়টাতে, তিনটেতে হয়, একটা দুইটা তিনটে, আর বর্গ মিটার হয় কয়টা, দুইটাতে। তাহলে দৈর্ঘ্য সমান কি হয়, 3 বার যায়, তাহলে 3 মিটার। অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 3 মিটার, উত্তর 3 মিটার। এই অঙ্কটি আবার আরেকভাবে করা যায় যে 1 ঘন সেন্টিমিটার ওজন 1 গ্রাম, এই সিস্টেম করে আরো বড় বড় করা যায়। তো আমার এইটাতে আমি হিসাব করে বের করা আছে, এইভাবে করলে এই অঙ্কটা খুব সুন্দর হবে এবং খুব ছোট আকারে হবে। আমি একটু বুঝাই দিই যে একটি চৌবাচ্চায় মানে 6টি তল থাকে, উপরতল, নিচতল, সাইড, দুই দৈর্ঘ্যতল, প্রস্থতল। ঠিক এই ধরনের তলে তার পানি আছে, তাহলে পানি যদি থাকে তাহলে চতুর্দিক আকারে ধারণ করে, রূপ ধারণ করে আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর পানি আছে, তাই পানির সাথে তুলনা করে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখন লিখলাম 1000 লিটার পানির আয়তন 1 ঘন মিটার। 1 লিটার কত, চৌবাচ্চাতে পানি ছিল আমার টোটাল কত, পানি ছিল 19,200 লিটার। তাহলে 19,200 লিটার পানির আয়তন কত হলো, 19.2 ঘন মিটার। আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন হলো। এখন বইতে আমার দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ দেওয়া আছে এটা, উচ্চতা দেওয়া আছে এটা, আয়তন বের করলাম এটা। এখন দেখা যাচ্ছে যে এই দুইটা গুণ করলে 6.4 বর্গ মিটার হয়, আর আয়তন এটা থাকলো। এই পাশে যদি গুণ হয়, এ পাশে ভাগ হয়, তাহলে ভাগ দিলে টিকে থাকে 3 মিটার। তাহলে এটাই আমার চৌবাচ্চার দৈর্ঘ্য বের হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক আমার 18 নম্বর অঙ্ক। হলো 19.2 ঘন মিটার। আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান আয়তন হলো। এখন বইতে আমার দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ দেওয়া আছে এটা, উচ্চতা দেওয়া আছে এটা, আয়তন বের করলাম এটা। এখন দেখা যাচ্ছে যে
এই দুইটা গুণ করলে 6.4 বর্গমিটার হয়, আর আয়তন এটা থাকলো। তাহলে এই পাশে যদি গুণ হয়, এই পাশে যদি ভাগ হয়, তাহলে ভাগ দিলে টিকে থাকে 3 মিটার। তাহলে এটি আমার চৌবাচ্চার দৈর্ঘ্য বের হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক আমার 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক, আয়তাকার স্বর্ণের বারে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ আছে 6.4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে টোটাল আমরা আয়তন কত আসে দেখি, একটু হিসাব করে নিই। 7.8 গুণ 6.4 গুণ 2.5, 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে এই স্বর্ণের বার যদি মানে এক বালতি বা এক গামলা অথবা এক গ্লাস পানি আছে, এই স্বর্ণের বার যদি পূর্ণ ভর্তি থাকে, ঠিক স্বর্ণের বার যদি পানির গ্লাসে ফেলে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এর যে আয়তন সেই পরিমাণ পানি নিচে পড়ে যাবে। সেই পানি যদি ওজন করা হয়, সেই হিসাবের সাথে আমার হিসাব করলে স্বর্ণের বারের ওজন বের হবে। লিখব স্বর্ণের বার দ্বারা অপসারিত পানির আয়তন 124 ঘন সেমি। অর্থাৎ স্বর্ণের বার এই ঘন সেন্টিমিটার পানি অপসারণ করতে পারে, এই গ্লাস থেকে বের করে দিতে পারে। তাহলে লিখব 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। অতএব 124.8 ঘন সেমি পানির ওজন 1 গুণ 124.8 গ্রাম সমান 124.8 গ্রাম। এখন লেখা আছে স্বর্ণ পানির তুলনায়, আসলে যে পানি গ্লাস থেকে পড়ে গেল সেই পানির ওজন হচ্ছে এত গ্রাম। এখন স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে এর তুলনায় এত গুণ ভারী। অর্থাৎ স্বর্ণের বারের ওজন 124.8 গুণ 19.3 গ্রাম। এই এককটা গ্রামে আছে, তাহলে তাকে আবার গুণ করি 19.3 দ্বারা। 2408.64 গ্রাম। উত্তর 24 কেজিতে করলে হবে। এখানে 2.408 কেজি করা যায়, 1000 দিয়ে ভাগ দরকার নেই, এটা করলে সমস্যা নেই। আমি একটু অঙ্ক আরেকবার বুঝিয়ে দিই যে আয়তাকার স্বর্ণের বার, তার মানে স্বর্ণের বারটা আয়তাকার। কেমন এমন স্বর্ণের বার হয়তো আছে এই ধরনের। অর্থাৎ 6টা করে তল ভাগ আছে, 6টা ভাগ আছে, এই ধরনের 6টা করে তল আছে, ভাগ আছে। তাহলে এই স্বর্ণের বার দ্বারা যদি আমার
এমন কিছু বোঝায় যে হচ্ছে যে পানি অপারেশন করার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে স্বর্ণের বারের আয়তন কত হয়? এই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যদি করি তাহলে হয় কত? এত ঘন সেন্টিমিটার। স্বর্ণের বার দ্বারা এর যে পরিমাণ আয়তন, সাপোজ এই পেনটিকে যদি মানে ওয়েট সম্পূর্ণ বা স্বর্ণের বার আকারে ধারণা যদি মানে আয়তাকার হতো, তাহলে একটা গ্লাসে ফেললে সেই পরিমাণ পানি বের হয়ে যেত। তাহলে এই পানির আয়তন হচ্ছে কত? এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা সূত্র জানি, আরেকটা সূত্র এখানে লিখবো যে 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। এটা একটি সূত্র। তাহলে 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। তাহলে স্বর্ণের বার দ্বারা আমার পানি অপসারণ করলো কত? 124.8 ঘন সেমি। লিখলাম 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম, তাহলে 124.8 ঘন গ্রাম, এত গ্রাম হয়ে গেল। 124.8 ঘন সেমি পানির ওজন কত? 124.8 গ্রাম। কিন্তু আসলে যে পরিমাণ পানি স্বর্ণ অপসারণ করে ফেলে দিল, সেই পানি ওয়েট করলে এত গ্রাম হয়। কিন্তু স্বর্ণের বারের ওজন আর পানির ওজন কি সমান? নো। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এটা প্রমাণ করে দেওয়া আছে। তাই লিখলাম স্বর্ণের বারের ওজন, এই পানির ওজনকে 19.3 দ্বারা গুণ দিলে স্বর্ণের বারের ওজন বের হয়ে যাবে। স্বর্ণের বার দ্বারা আমার পানি অপসারণ করলো কত? 124.8 ঘন সেমি। লিখলাম 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম, তাহলে 124.8 ঘন গ্রাম, এত গ্রাম হয়ে গেল। 124.8 ঘন সেমি পানির ওজন কত? 124.8 গ্রাম। কিন্তু আসলে যে পরিমাণ পানি স্বর্ণ অপসারণ করে ফেলে দিল, সেই পানি ওয়েট করলে এত গ্রাম হয়। কিন্তু স্বর্ণের বারের ওজন আর পানির ওজন কি সমান? নো। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এটা প্রমাণ করে দেওয়া আছে। তাই লিখলাম স্বর্ণের বারের ওজন, এই পানির ওজনকে 19.3 দ্বারা গুণ দিলে স্বর্ণের বারের ওজন বের হয়ে যাবে। আমি লিখব দেওয়া আছে। আসলে কি কি দেওয়া আছে দেখি। বাক্সের দৈর্ঘ্য 15 সেমি, 2.4 মিমি। একে 10 দিয়ে ভাগ দিলে কি হয়? মিমি, কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাহলে হয় কত? 15.24 সেমি। প্রস্থ দেওয়া আছে কত? 7 সেমি, 6.2 মিমি মানে মিলিমিটার। তাহলে লিখবো কি? একে 10 দিয়ে ভাগ দিলে 7.62 সেন্টিমিটার। উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। তাহলে 8 ভাগ দিলে কত হয়? 5.8 সেন্টিমিটার। এখন বাক্সর রূপ ধারণ কেমন? আমরা বাক্স দেখছি, এই বিভিন্ন জাতের বাক্স বা ট্রাঙ্ক দেখছি আমরা। এটা হচ্ছে যে 6টা তলা সব সময়। এই যে একটা তল, ঠিক এই পাশে দিয়ে আরেকটা তলের সৃষ্টি আছে। 6টা তল, ভিতর দিক দিয়ে আমাদের এইভাবে 1 তল, 2 তল, 3 তল, এই 4 তল, অপর পৃষ্ঠার একটা তল, এইভাবে 6টা তল থাকে। তাহলে বাক্সেরও আমার একবারে আয়তার ঘনবস্তু রূপ ধারণ করে। তাহলে লিখবো বাক্সের আয়তন, অর্থাৎ বাক্সের আয়তন সমান কত? দিকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি হয়? 15.24 সেমি গুণ 7.62 সেমি গুণ 5.8 সেমি। তাহলে টোটাল গুণ করলে কি আসে দেখা যাক। 15.24 গুণ 7.62 গুণ 5.8
673.5474740 ঘন সেন্টিমিটার। আমার এই আয়তন সেন্টিমিটার, কত সেন্টিমিটার বলা হয়েছে, সুতরাং আয়তন আমার সেন্টিমিটারে লিখতে হবে, ঘন সেন্টিমিটার। এই পর্যন্ত মোটামুটি এই অঙ্কটা 19 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক 20 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা একবার একটু বুঝাই দিই। যে লেখা আছে, দেওয়া আছে দৈর্ঘ্য এত সেন্টিমিটার এত মিটার, তো মিটারকে আমি 10 দিয়ে সেন্টিমিটার, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে আমার সেন্টিমিটার এত সেন্টিমিটার হয়। এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে সাথে একবার অ্যাড করে লিখলে 7.62 সেন্টিমিটার হয়। 5 সেন্টিমিটার 8 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে 5.8 সেন্টিমিটার হয়। ঠিক বাক্সের আয়তন লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমার কত, এই সেন্টিমিটার, প্রস্থ কত, সেই সিস্টেমগুলো আমরা একবারই করে লিখতে পারলাম যে আমার এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই উচ্চতা। ঠিক এইগুলো আমার এখানে এসে বসেছে, এখানে এসে বসেছে, এখানে এসে বসেছে। তিনজনের সম্মিলিত ফল আমার কত, যা এখানটা কত। নেক্সট অঙ্ক 20 নাম্বার। দেওয়া আছে দৈর্ঘ্য এত সেন্টিমিটার এত মিটার, তো মিটারকে আমি 10 দিয়ে সেন্টিমিটার, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে আমার সেন্টিমিটার এত সেন্টিমিটার হয়। এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে সাথে একবার অ্যাড করে লিখলে 7.62 সেন্টিমিটার হয়। 5 সেন্টিমিটার 8 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে 5.8 সেন্টিমিটার হয়। ঠিক বাক্সের আয়তন লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমার কত, এই সেন্টিমিটার, প্রস্থ কত, সেই সিস্টেমগুলো আমরা একবারই করে লিখতে পারলাম যে আমার এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই উচ্চতা। ঠিক এইগুলো আমার এখানে এসে বসেছে, এখানে এসে বসেছে, এখানে এসে বসেছে। তিনজনের সম্মিলিত ফল আমার কত, যা এখানটা কত। নেক্সট অঙ্ক 20 নাম্বার। তাহলে আয়তাকার চৌবাচ্চার আয়তন, আয়তাকার চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার, উচ্চতা দেওয়া আছে 2 মিটার। তাহলে আমার কত হয় গুণ করলে, গুণ করলে হয় কত, 8, সম্ভবত 44 ঘন মিটার। একটু দেখি, 5.5 গুণ 4 গুণ 2, 44 ঘন মিটার। তাহলে এখানে বলছে যে পানির চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে এবং পানির ওজন কত কিলোগ্রাম। তাহলে 1 ঘন মিটার পানির পরিমাণ কত হয়, 1000 লিটার হয়। 1000 লিটার আমাদের লেখা আছে, এটা 1000 লিটার। দেখে, হ্যাঁ, 1 ঘন মিটার পানির পরিমাণ 1000 লিটার। তাহলে 44 ঘন মিটার পানির পরিমাণ 1000 গুণ 44 সমান 44,000 লিটার। শুধু কি তাই, প্রশ্ন করা হয়েছে যে সেই পানির ওজন কত। আমরা জানি যে 1 লিটার পানির ওজন, এখানে মনে হয় সূত্র আমি লিখিনি, তাহলে আর একটা সূত্র আসলে 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন, 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম বা কেজি। তাহলে আমরা লিখতে পারি 1 লিটার পানির ওজন 1 কেজি। অতএব
আমার কত লিটার, এখানে এত লিটার আছে, 44,000 লিটার পানির ওজন সমান 1 গুণ 44,000 কেজি সমান 44,000 কেজি। উত্তর 44,000 লিটার এবং 44,000 কেজি। এই মোটামুটি অঙ্কটি ছিল। আরেকবার একটু পরে বুঝা দিই। আয়তাকার চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। যা আয়তাকার ঘনবস্তু সূত্রই, আয়তাকার ঘনবস্তু আয়তাকার মানে এটা চৌবাচ্চা একই জিনিস, একই আকৃতি। তাই লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার, প্রস্থ এত মিটার, উচ্চতা এত মিটার। এই তিনটে গুণের ফল হচ্ছে মিটার, মিটার মিটার 3 মিটার গুণ হলে ঘন মিটার হয়ে যায়। আমরা জানি সূত্র, এটা সূত্র, এটি একটি সূত্র, এটা সূত্র একটা, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, এটা একটা সূত্র, ঠিক এটা একটা সূত্র। তাহলে আমার 44 ঘন মিটার সমান কত হচ্ছে, এত লিটার। আবার এটা একটা সূত্র যে 1 লিটার পানির ওজন 1 কেজি। তাহলে 44,000 লিটার পানির ওজন কত কেজি? এই মোটামুটি অঙ্ক হয়ে গেল। এবার 21 নম্বর অঙ্ক লেখা আছে, একই আকৃতি। তাই লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার, প্রস্থ এত মিটার, উচ্চতা এত মিটার। এই তিনটে গুণের ফল হচ্ছে মিটার, মিটার মিটার 3 মিটার গুণ হলে ঘন মিটার হয়ে যায়। আমরা জানি সূত্র, এটা সূত্র, এটি একটি সূত্র, এটা সূত্র একটা, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, এটা একটা সূত্র, ঠিক এটা একটা সূত্র। তাহলে আমার 44 ঘন মিটার সমান কত হচ্ছে, এত লিটার। আবার এটা একটা সূত্র যে 1 লিটার পানির ওজন 1 কেজি। তাহলে 44,000 লিটার পানির ওজন কত কেজি? এই মোটামুটি অঙ্ক হয়ে গেল। এবার 21 নম্বর অঙ্ক লেখা আছে, এতক্ষণ আমি তোমাদেরকে 16 থেকে তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 3-এর 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক করে দিলাম। এখন আমি একটি সৃজনশীল অঙ্ক দিব। যখন আমি পরবর্তীতে এই 21 থেকে 25 পর্যন্ত যে অঙ্কগুলো করাবো, তখন আমি এই প্রশ্নের সমাধান করে দিব, তোমরা তখন মিল করে নিবে। আমি যে অঙ্কগুলো করাইছি সেই অঙ্কের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে একটি অঙ্ক দিচ্ছি। তোমরা এই 3 থেকে 16 অঙ্ক করালাম, তার উপরে এই অঙ্কটা বেসিস করে আছে আর কি, সেই অঙ্কের উপরে ভিত্তি করে আছে। তোমরা নিজেরা এটা ট্রাই করবে, অবশ্যই পারবে। আর তৃতীয় অধ্যায়ের একটা বিষয় আছে, বাম দিকের যে সূত্রগুলো আছে, এই এককগুলো আছে, মিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম, একর, বিঘা, এইগুলো তোমরা দিনে দিনে করে নিজেরা মুখস্থ করে নিবে। একটি কথা মনে রাখবে, যদি নিজের মনের শক্তি কারো না থাকে, মনের জোর যদি না থাকে, আগ্রহ যদি কেউ না থাকে, তাহলে কেউ তোমাদেরকে মানে শেখাতে পারবে না, বুঝাতে পারবে না। অর্থাৎ সর্বপ্রথম নিজের মনকে ঠিক করতে হবে যে আমি এটা শিখবই, আমি এটা পারবই। আসলে মানুষ কত কি অর্জন করতেছে, বিজ্ঞানীরা কোথায় কোথায় যাচ্ছে, কত রকম মানে প্রচেষ্টা, কিন্তু যারা অলস তাদেরকে চালানো খুবই মুশকিল। সুতরাং আমি মনে করি যে তোমরা একটু অ্যাক্টিভ হবে। সর্বপ্রথম দরকার ভালো চিন্তা করতে হবে, মাথা দিয়ে ভালো চিন্তা করলে অনবরত একটা ধ্যান আসবে, সেখান থেকে একটা শপথ আসবে, প্রত্যয় আসবে, সেখান থেকেই কিন্তু অনেক কিছু পারা সম্ভব। এখন আমি আজকে হা করে টিভির সামনে দেখলাম, কি মনোযোগী হইলাম, কিংবা গার্জেনরা জোর করে শিখিয়ে দিচ্ছে এটা দেখ, ওটা দেখ, এটা কর, এটা কথা না। আমাকে করতে হবে, আমার প্রয়োজন। তুমি শিখতেছো, তোমার প্রয়োজন। আসলে একটা কথা আছে যে এই যে জাতি নিজে তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, তার ভাগ্য স্বয়ং বিধাতাও পরিবর্তন করে দেয় না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। সুতরাং তোমার নিজের মনের বা তোমার মানে লেখাপড়ার মান, তোমার নিজের কপাল, তোমার নিজের ভাগ্যকে, তোমার নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম দরকার তোমাকে চিন্তা করতে হবে এটা, যে 24 ঘন্টা সময় তুমি কিভাবে ব্যয় করছো। এখন এই যে একটা প্রবলেম হয়েছে, বাড়িতে থাকতে হচ্ছে, কি হয়েছে, ভালো লাগে না, বোরিং লাগছে, আসলে কিছুই না, ভালো লাগাতে হবে। এর ভিতরে কাজ খুঁজে বের করতে হবে যে আমি এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। আমি শুধু পাঠ্য বই কেন, আরও অনেক কিছু স্টুডেন্ট যারা, তাদেরকে অনেক কিছু করার আছে বাড়িতে, কিন্তু তাই বলে কেউ বসেনি, সবাই কিন্তু কাজ করতেছে। যাক, আর কথা নয়, আমি এখন এই একটি সৃজনশীল অঙ্ক দিব, তোমরা নিজেরা করবে।
পানির তুলনায় লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। একটি লোহার পাতের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ক নাম্বার প্রশ্ন, লোহার পাতটির আয়তন কত সেন্টিমিটার? খ নাম্বার প্রশ্ন, লোহার পাতের ওজন কত কেজি? লোহার পাতের ওজন কত কেজি? গ নাম্বার প্রশ্ন, প্রতি গ্রাম লোহার দাম 2 টাকা হলে লোহার পাতটির দাম কত? এখন আমি একটু স্পষ্ট করে পড়ে দিই। সেটা হচ্ছে যে লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে একটি লোহার পাত, কিন্তু লোহা হচ্ছে 7.5 গুণ পানির তুলনা ভারী, পানির সাথে তুলনা করা হয়। একটি লোহার পাতের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ক নাম্বার প্রশ্নে লেখা আছে লোহার পাতটির আয়তন কত সেন্টিমিটার? আসলে এখানে একটু শব্দ লেখা দরকার, কত ঘন সেন্টিমিটার, যেহেতু আয়তনের কথা আছে, কত ঘন সেন্টিমিটার। লোহার পাতের ওজন কত কেজি? প্রতি গ্রাম লোহার দাম 2 টাকা হলে লোহার পাতটির দাম কত? ভালোবাসে